লাইট কেন অফ করে রেখেছেন? সাফায়েত মোহনীয় কণ্ঠে জবাব আসে। এমনি। বিভা সাফায়েতের এমন কণ্ঠ কিছুটা ঘাবড়ে যায়, তবে কিছু বলে না। সাফায়েত বিভার ঘাড়ে আলতো চুমু খেয়ে ডাকে, বিভা, কাল আমায় চলে যেতে হবে। বিভার মন খারাপ হয়ে যায়। সাফায়েতের সঙ্গ তার ভালো লাগে, সাফায়েতের কথা, তার ছোট্ট ছোট্ট যত্ন, এসব যেন বিভার অভ্যাসে পরিণত হচ্ছে। সাফায়েতকে এত আপন আপন লাগে তার। বিভার জবাব না পেয়ে সাফায়েত আবারও বিভাকে ডাকে। বিভা, শুনছি। কিছু বলবে না? আমি কি বলবো? কিছু বলার নেই? না। বিভার কণ্ঠ অভিমান স্পষ্ট। সাফায়েত নীরবে হাসে, তারপর মজা করে বলে, ছি বিভা, তুমি অতটা পাষাণ হৃদয়ের, তোমার একমাত্র বর চলে যাবে, এ কথা শুনে তোমার একটুখানি মন খারাপ হচ্ছে না? একবার তো তাকে থেকে যেতেও বলছো না। ভেরি ব্যাড। আমি থেকে যেতে বলে আপনি থাকবেন? একবার বলে তো দেখো। বিভা কিচ্ছু বলে না। সাফায়েত সুইচ হাতড়ে সবুজ রাঙা ড্রিম লাইটটি অন করে। মুহূর্তে রুমের অন্ধকার কেটে সবুজ রঙের হালকা আলোয় সব কিছু দৃশ্যমান হয়ে ওঠে। সাফায়েত বিভাকে কোলে তুলে নেয়। বিভার মুখে আচমকা আতঙ্ক খেলে যায়। সাফায়েত বিভাকে বিছানায় বসে জিজ্ঞেস করে, বেশি খারাপ লাগছে? সাফায়েতের এমন প্রশ্নে অবাক হয় বিভা। প্রশ্নমাখা চোখে চেয়ে থাকে তার দিকে। সাফায়েত নিজেও এবার বিভার পাশে বসে। বিভার ডান হাতটা নিজের মুঠোয় পুরে নিয়ে বলে, আমি তোমার হাজব্যান্ড হই বিভা, তোমার পিরিয়ড চলছে, এই কথা আমার থেকে লুকানোর কিছুই নেই। তুমি তোমার সকল লজ্জা অস্বস্তি ভুলে গিয়ে আমাকে সব কথা বলে ফেলতে পারো। তুমি বরং আমাকে তোমার ব্যক্তিগত ডায়েরি মনে করতে পারো। মানুষ যেমন ডায়েরিতে নিজের একান্ত কথাগুলো লিখে রাখে, তুমিও তেমন তোমার সব কথা আমার কাছে বলে ফেলতে পারো। আমার নামে লিখে দিতে পারো নিজের সকল ভালো লাগা মন্দ লাগা, চাওয়া পাওয়া, প্রাপ্তি অপ্রাপ্তি, নিজের স্বপ্ন ভয়, সব কিছু, সব। আমি সেগুলোকে যত্ন করে নিজের কাছে রেখে দেব। আমি তোমায় কথা দিচ্ছি বিভা, আমি কখনো কোনো বিষয় নিয়ে তোমাকে ছোট করে দেখব না। আমার কাছে কখনোই তুমি তাচ্ছিল্য বা অপমানিত বোধ করবে না। বিভা সাফায়েতের কথা শুনল মনোযোগ দিয়ে। সাফায়েতের প্রতি মুগ্ধতায় টলমল করে উঠল বিভার চোখ। এই মানুষটার প্রতি সম্মান দিনকে দিন বেড়ে যাচ্ছে বিভার। পিরিয়ডের কথাটা অস্বস্তির কারণে বলা হয়নি সাফায়েতকে। সাফায়েত আবারও আস্তে করে বলে, ওয়ার্ড্রোবের নিচের ড্রয়ারে প্যাড রাখা আছে, সাথে পেন কিলার। বিভা এবার মাথাটা এলিয়ে দেয় সাফায়েতের বাহুতে। সাফায়েত যত্ন করে আগলে রাখে বিভাকে। বিভা চোখটা বন্ধ করেই বলে, আপনি তো ভালো কেন সাফায়াত? সাম্য, এই সাম্য, উঠ এবার। সকাল তখন 9টা বাজে। সাম্য তখনও বিছানায় শুয়ে ঘুমাচ্ছে। কাল রাতে আস্তে আস্তে তার 2টা বেজে গিয়েছিল। এসে কোনো রকম ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিয়েছে সে। তারপরে দু চোখের পাতায় নেমে আসে রাজ্যের ঘুম। এখনও তা ছাড়েনি। অভিক এবার রেগে যায়। 11টা থেকে পরীক্ষা, এখনও যদি না ওঠে তবে বইয়ের পাতায় একটুখানিও চোখ বুলাতে পারবে না। এই ছেলে এত ঘুম কাতুরে। অভিক এবার গলার আওয়াজ আরও বাড়িয়ে ডাকে, সাম্য, উঠবি কিনা বল, আমি কিন্তু এবারে পানি ছুঁড়ে মারবো বলে দিলাম। সাম্য এবারে মিষ্টি হেসে চোখ খুলে তাকায়। অভিক চেয়ে থাকে সেই নির্মল হাসির পানে। সাম্যকে হাসলে সুন্দর লাগে। ছেলেটা ভীষণ প্রাণবন্ত, সবসময় হাসি খুশি থাকতে পছন্দ করে। কিন্তু কাল কি হয়েছিল কে জানে। সাম্য অভিককে এভাবে তাকিয়ে থাকতে দেখে বলে, ছি, এভাবে কেন তাকিয়ে আছিস? আমি পুরোটাই অন্য কারো সম্পদ, অন্যের সম্পত্তির দিকে এভাবে খেয়ে ফেলা নজরে তাকিয়ে থাকতে লজ্জা করে না? সাম্যের নাটকের নাক মুখ কুঁচকে ফেলে অভিক। সাম্যের পিঠে কেল বসিয়ে দিয়ে বলে, তোর দিকে খেয়ে ফেলার মতো নজর তাকানোর মতো রুচি আমার নেই। উঠে পড়, নয়তো এবার মা আসবে ডাকতে। এ কথা বলেই বেরিয়ে যায় অভিক। সাম্য সেদিকে এক পলক তাকিয়ে নিজের ফোন হাতে নেয়। এটা তার প্রতিদিনের অভ্যাস। ফোন হাতে নিয়ে কি মনে করে যেন ফেসবুককে যায়। প্রথমে ফিডে ভেসে ওঠে কুসুমের পোস্ট, একটা ছবি পোস্ট করেছে সে। তা দেখে মুহূর্তের মুখে হাসি ফুটে ওঠে তার। কষ্ট করে বাড়ি যাওয়াটা সার্থক মনে হলো। এই ছবিটাও জল রঙে আঁকা। ছবিতে একটি মেয়েলি হাতে অনেকগুলো কাঠগোলাপ। তার ক্যাপশনে লেখা,
পরীক্ষা শেষ সুরভির। মেডিকেলের সামনে এসেছে অভিক। 1 ঘন্টা ধরে অপেক্ষা করছে। পরীক্ষা শেষে সোজা এখানে এসেছে সে, কিন্তু যার জন্য আসা তাকেই পাচ্ছে না। আরও মিনিট 5 পরে সুরভি বেরিয়ে আসে। অভিককে দাঁড়িয়ে থাকতে দেখে আজ নিজেই এগিয়ে এসেছে সুরভি। অভিকের চুল উস্কো খুস্কো, এমনিতে তো প্রতিদিন পরিপাটি হয়ে আসে, আজ এমন অগোছালো লাগছে কেন? ভাবতে ভাবতে অভিকের সামনে এসে দাঁড়ায় সুরভি। তারপর অভিকের পা থেকে নিয়ে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে, যেন কোথাও চোট পেয়েছে কিনা সেটা দেখছে। অভিক সুরভির এমন কাণ্ডে ঠোঁট টিপে হাসে। তাকে হাসতে দেখে সুরভির চোখ পাকিয়ে বলে, হাসছো কেন? অভিক কিচ্ছু বলে না, কেবল হাসতেই থাকে। তারপর পেছন থেকে হাত সামনে এনে একটা ফুলের বুক বাড়িয়ে দেয় সুরভির দিকে। অনেকগুলো সাদা ফুলের মাঝে 3টে লাল গোলাপ, দেখতে মোহনীয় লাগছে। সুরভি অবাক হয়ে চেয়ে থাকে। চোখ তার মুগ্ধতা। অভিক সুরভির থেকেও বেশি মুগ্ধতা নিজের চোখে ফুটিয়ে বলে, শুনলাম আপনি আমায় মিস করেছিলেন। একটি অলস দিনের সূচনা। সুরভি তখন বিছানায় শুয়ে, 2 চোখের পাতা বন্ধ। পাশেই অবহেলায় পড়ে থাকা ফোনটা কখন থেকেই বেজে যাচ্ছে। ফোনের রিংটনে সুরভির ঘুম হালকা হয়ে এসেছে, কিন্তু না, তার চোখ খুলতে ইচ্ছে করছে না, আর না হাত বাড়িয়ে কলটা রিসিভ করতে ইচ্ছে করছে। মাঝে অনেকগুলো দিন কেটে গেছে। সুরভির পরীক্ষা শেষ হয়েছে পরশুদিন। হাতে তার 5 দিন সময় ছুটি। সুরভি বাড়ি যাবে না আগেই ঠিক করেছে। পরীক্ষার দিনগুলোতে তার ওপর পড়ার প্রেশার পড়েছে অনেকটা, ঘুমোতে পারেনি ঠিক করে। তাই ভেবেছে এই 5 দিন সে কেবল ঘুমিয়ে ঘুমিয়েই কাটিয়ে দিবে। বাইরে থেকে কোনো আওয়াজ আসছে না। তামান্নাটা কি করছে কে জানে। ফোনের আওয়াজে তো এতক্ষণে রুমে চলে আসার কথা। এদিকে ফোনটা একাধারে বেজেই চলেছে। ফোনের অপর পাশের মানুষটা যে নাচ্ছর বান্দা তা সুরভি বেশ বুঝতে পারছে। সে নাচ্ছর বান্দা যেন পণ করে নিয়েছে। কল রিসিভ না হলে সে কিছুতেই হার মানবে না। নয়তো এতবার কেউ কল করে? 1 বার, 2 বার, 3 বার, এভাবে 6 বারের মাথাতে কল রিসিভ করে সুরভি। বিরক্ত গলায় জিজ্ঞেস করে, কে বলেছিল? আমি তোমার মা। সুরভির বিরক্তর মাত্রা যেন আরও একটু বাড়ল। তার আগেই বোঝা উচিত ছিল মা ব্যতীত কে আর তাকে এতবার কল করবে। সুরভি গলায় বিরক্তির ভাব বজায় রেখেই বলে, এতবার কেন কল করছো মা? কি দরকার? অপর পাশে সুরভির মা হাসনা বেগম যেন একটু হতাশ হলেন। মেয়ে আজকাল তার সাথে কথা বলতে বিরক্ত হচ্ছে। তিনি কিছুক্ষণ নীরব থেকে বলে ওঠেন, তোমার পরীক্ষা তো শেষ, এখন তো ক্লাসও বন্ধ, বাড়ি এসে ঘুরে যাও। সুরভি এবার শান্ত কণ্ঠে বলে, হাতে মাত্র 2 দিন সময়, এই 2 দিনের জন্য আমি যেতে পারবো না মা। তার থেকে বরং এখানেই রেস্ট করব। হাতে সময় না থাকলেও তোমাকে আসতে হবে সুরভি। কেন? আগ্রহী কণ্ঠে সুরভির। আমি এখনই এত কিছু তোমায় বলতে পারবো না, বাড়ি এসো তবেই বুঝতে পারবে। বিকেলের মধ্যেই চলে এসো, তোমার নানা ভাই তোমাকে আসতে বলছে। কথা বলেই কল কাটেন হাসনা বেগম। সুরভি কিছুটা চিন্তিত হয়। কি এমন হয়েছে যে তাকে ফোনে বলা যাবে না? কেউ অসুস্থ নয়তো আবার? কি হয়েছে জানার জন্য একবার কুসুমকে কল করতে চায়, তারপর কি ভেবে যেন আর করে না। সুরভি ভেবেছিল বাড়ি যাবে না, কিন্তু নানা ভাইয়ের কথা তো আর ফেলতে পারবে না, যেতেই হবে। তামান্নাটা কি করছে কে জানে। সুরভি বাড়ি যাবে না বলে সে নিজেও যায়নি। এখন তাকে রেখে সুরভি বাড়ি যাবে, ব্যাপারটা কেমন হয়ে যাবে না? ভাবতে ভাবতেই দীর্ঘশ্বাস ফেলে সুরভি। শুক্রবারের বিকেল। কুসুম বসে পড়ার টেবিলে। মাঝখানে অসুস্থতার জন্য বেশ কিছুদিন সে কলেজ যায়নি, কোচিংয়েও যেতে পারেনি অনেক দিন। এই জন্য পড়া জমে আছে অনেকগুলো, কিন্তু শিমুলের জন্য ঠিক করে পড়তেও পারছে না। এই ছেলে কখন থেকে তার বিছানায় বসে ফোন দেখছে। ফোনের শব্দে কুসুমের মনোযোগ অন্যদিকে চলে যাচ্ছে। কুসুম এবার বইটা বন্ধ করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। আপাকে এভাবে দাঁড়িয়ে পড়তে দেখে অসহায় চোখে তাকায় শিমুল। এবার নিশ্চয়ই আপা তার থেকে ফোনটা নিয়ে নিবে। এই ফোনের জন্যই আধা ঘন্টা যাবৎ আপার পেছন পেছন ঘুরতে হয়েছে তার। কুসুম শিমুলকে সহজে নিজের ফোন দিতে চায় না। এর থেকে বিভা ভাবির থেকে ফোন নেওয়া সহজ, চাইলেই দিয়ে দেয়, কিন্তু মায়ের জন্য বেশিক্ষণ তা নিজের কাছে রাখতে পারে না। কুসুম শিমুলকে চমকে দিয়ে রুমের বাইরে চলে যায়। যাওয়ার সময় বলে যায় তার হাতে 10 মিনিট সময় আছে, 10 মিনিট পর এসে কুসুম ফোন নিয়ে নিবে। খুশি হয়ে যায় শিমুল, তার জন্য 10 মিনিট অনেকটা সময়।
কুসুম আবার রুমে আসে ঠিক 10 মিনিটের মাথাতেই। শিমুল বোনের এমন সময় জ্ঞানের বিরক্ত হয়। 2 মিনিট আগে সে সাম্যকে কল করেছে, ভিডিও কল। সেদিন সাম্য ভাই যাওয়ার সময় তাকে চুপি চুপি বলে গিয়েছে কুসুমের ফোন থেকে কল করলে সে ঈদে তার জন্য গিটার কিনে আনবে, শিমুলের পছন্দের কালো রঙের গিটার। শিমুল গান করতে জানে না, কিন্তু গিটার বাজানো তার এই আকাশ সমান ইচ্ছা। সাম্য ভাইকে সে ছবিতে দেখেছে গিটার হাতে, তখন থেকেই এই ইচ্ছেটা তার মনে পেলে পুষে রাখছে। বাবাকে বলেছিল কিনে দিতে, কিন্তু বাবা কিনে দেয়নি, বলেছে পড়া নষ্ট হবে। তাই সাম্য ভাইয়ের কথা মতো মাঝে মধ্যে যখন আপার থেকে ফোন নেয় তখনই সে কল করে সাম্যকে, এখনও করেছে। ফোনের স্ক্রিনে সাম্যকে দেখা যাচ্ছে চোখ বন্ধ করা অবস্থায়। এদিকে আপাও তার দিকে কেমন ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। শিমুল অসহায় চোখে যে ফোনটা কুসুমের দিকে বাড়িয়ে দেয়, তারপর চুপচাপ রুম থেকে বেরিয়ে যায়। কুসুম চেয়ে থাকে শিমুলের যাওয়ার পানে, তারপর ঠোঁট টিপে মিটিমিটি হাসে। এটা শিমুলের প্রতিদিনের অভ্যাস। কুসুম যখনই তাকে বলে এত মিনিট পরে ফোন নিয়ে নেওয়ার হবে, তখনই কল লাগায় সাম্যকে। তারপর টাইম শেষ হতেই কুসুমের হাতে ফোনটা ধরিয়ে দিয়ে মুখ ফুলিয়ে বেরিয়ে যায়। কুসুম এবার ফোনের স্ক্রিনে চায়। সাম্য ঘুমিয়ে আছে। বিরক্ত হয় কুসুম, একজন মানুষ এত কি করে ঘুমাতে পারে। এদিকে অনেকক্ষণ যাবৎ শিমুলের কোনো আওয়াজ না পেয়ে চোখখানা বন্ধ রেখেই সাম্য বলে ওঠে, এই শিমুল, কথা কেন বলছিস না? সাম্যের ঘুম জড়ানো কণ্ঠ কেমন অদ্ভুত সুন্দর শোনালো। কুসুম আস্তে করে বলে, আপনার শিমুল ফুল নেই? তড়াক করে চোখ খুলে তাকায় সাম্য। কুসুম আগে থেকেই চেয়েছিল তার দিকে। সাম্য তাকাতেই চোখে চোখ পড়ে যায়। কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে চোখ নামিয়ে নেয় কুসুম। সাম্য চোখে হাসে, কিন্তু দৃষ্টি তার কুসুমের মুখচ্ছবিতে। কিছুক্ষণ পর বলে, আরে মামা তো বলছে, কি খবর, সব ঠিকঠাক? কুসুম এক পলক সাম্যের দিকে চায়। সাম্যের ঠোঁটের কোণে দুষ্টু হাসি রেখা। কুসুম গলায় মেকি বিরক্ত ঢেলে বলে, আপনি ফোন কেন করেছেন? ফোন আমি না, শিমুল করেছে। শিমুল কল করলে আপনাকে রিসিভ করতে হবে? করব না। তুই জানিস আমাদের দুজনের কত গুরুত্বপূর্ণ কথা থাকে। তাছাড়া আমি কি অন্যদের মতো নাকি? অপর পাশের মানুষটা কল করতে করতে মরে গেলেও রিসিভ করব না। আবারও সাম্য তাকে ঠেস দিয়ে কথা বলল। যতবার তার সাথে কথা হবে ততবারই সাম্য তাকে এই কথা মনে করিয়ে দিবে। কুসুম এবার রেগে গিয়ে ব্যাক ক্যামেরা অন করে। মুহূর্তেই সাম্যকে বিচলিত হতে দেখা যায়। এই 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 তুই ব্যাক ক্যামেরা কেন অন করলি? সাম্য কিছুক্ষণ চুপচাপ চেয়ে থাকে, তারপর আগের মতো 2 চোখ বন্ধ করে বলে, সামনের ক্যামেরা অন কর। কেন? আমি বলছি তাই। আপনি বলবেন আর আমি করব? তুই এত কেন জ্বালাস কুসুম? কুসুম এবারে একটু সময় নেয়, তারপর ধীর গলায় বলে, তবে জ্বালানো বন্ধ করে দিই? সাম্য কুসুমের থেকেও ধীর গলায় বলে, না, বন্ধ করবি না। তুই বরং আমাকে জ্বালাতে থাক কুসুম। তোর জন্য আমি জ্বলে পুরে কয়লা হয়ে যেতেও রাজি, কিন্তু পুরানো শেষ এক মুঠো শীতলতা আমি তোর কাছেই চাই। সাম্যের চোখের পাতা বন্ধ, অথচ ঠোঁটের কোণে হাসি বিদ্যমান। এই এক হাসিতে যেন বিশ্বজয় করে নেওয়ার মতো ক্ষমতা আছে। সাম্য একবার চোখ খুললে হয়তো দেখতে পেত কেউ একজন তার দিকে বড় বড় চোখে চেয়ে আছে। সেই চোখে কি যেন খেলা করছে, বিস্ময় নাকি মুগ্ধতা। বিভা দাঁড়িয়ে আছে ছাদে। অবসরে তার বেশিরভাগ সময় কাটে ছাদে। এখানে এসে শান্তি পাইছে। বাতাসে কেমন ফুলের মিষ্টি মিষ্টি গন্ধ পাওয়া যায়। একটু আগে সে কথা বলেছিল নানিমার সাথে। সেদিন বিভার পা পুড়ে যাওয়ার পর মানুষটা কি ভীষণ অপরাধ বোধে ভুগছিল। যে হাঁটুর ব্যথার কারণে তাকে নিচে রুমে রাখতে দেওয়া হলো, সেই ব্যথা নিয়ে তিনি সিঁড়ি বেয়ে 3 বার করে বিভাকে দেখতে গিয়েছিলেন। বারবার করে বলেছিলেন তিনি রান্না করতে না বললে বিভার পা পুড়তো না। বিভা তাকে কতবার বলল এখানে তার কোনো দোষ নেই, সম্পূর্ণ দোষ বিভার পাকামির, কিন্তু তিনি যেন কথাই শুনলেন না। পরের দিন চলে গেলেন। বিভার এত খারাপ লেগেছিল, সাফায়েত বিভাকে বলেছে মাঝে মধ্যে যেন নানিমার খবর নেয়। বিভাও কয়দিন পর পর কথা বলে নানিমার সাথে। মানুষটা ভীষণ একাকিত্বে ভোগে। কিছু সময় পরই কল আসে সাফায়েতের। বিভা কিছুটা অবাক হয়। এই সময়ে সাফায়েত কখনো কল করে না। বিভা কল রিসিভ করতেই অপর পাশ থেকে ভেসে আসে সাফায়েতের গম্ভীর কণ্ঠ। শুনলাম আজকাল নাকি তোমার ছেলেটা বিরক্ত করছে। বিস্ময়ের চোখ বড় বড় হয়ে যায় বিভার। সাফায়েত কি করে জানলো সে তো বলেনি।
ঘটনাটা কালকের। বেশ কিছুদিন যাবতই বিভারা খেয়াল করেছিল কয়েকটা ছেলে কোচিংয়ে যাওয়ার পথে তাদের পেছন পেছন চলে। বিষয়টা প্রথমে বিভা কুসুম কেউ পাত্তাই দেয়নি, কারণ ছেলেগুলো কখনো সামনে এসে কিচ্ছু বলেনি। কিন্তু কালকে কোচিং শেষে বিভা আগে বেরিয়ে রাস্তায় দাঁড়ায়। কুসুম তখন স্যারের সাথে কথা বলছিল। বিভাকে একা দেখেই ছেলেগুলোর থেকে একজন এগিয়ে এসে এটা ওটা জিজ্ঞেস করে। বিভা কিছুটা ভয় পায়, জীবনে কখনো সে এমন পরিস্থিতির শিকার হয়নি, তাই কি করবে ভেবে না পেয়ে কিছুটা সরে গিয়ে দাঁড়ায়। ছেলেটাও তার দিকে এগিয়ে গিয়ে তার ফোন নাম্বার চাইতে থাকে। বিভাকে চুপ করে থাকতে দেখে একটা সময় ছেলেটা চড়া গলায় কথা বলে বিভার সাথে। তখন বিভা কিছু বলতে নিতেই কুসুম এসে যায়। কুসুম ছেলেটাকে কঠিন গলায় স্পষ্ট করে বলে দেয়, বিভা বিবাহিত, তার ভাইয়ের বউ। পরবর্তীতে বিভাকে বিরক্ত করলে ফল ভালো হবে না। বিভা কাল একবার ভেবেছিল সাফায়েতকে বিষয়টা জানাবে, কিন্তু কি ভেবে যেন আর বলেনি। কি হলো, কথা বলছো না কেন? সাফায়েতের কণ্ঠ আরও খানিকটা গম্ভীর শোনালো। বিভা মিনমিন গলায় বলে, ওই কাল একটা ছেলে। বিভার কথা শেষ না হতেই সাফায়েত আবার বলে ওঠে, কাল একটা ছেলে তোমায় বিরক্ত করছিল, এই কথাটা তুমি আমাকে বলেছো? আমি বলতে চেয়েছিলাম কিন্তু বলনি কেন? আজ একটা ছেলে তোমায় বিরক্ত করছে, সেটা বলছো না। কাল যদি ছেলেটা কোনো বাজে আচরণ করে তখনও বলবে না? বিভা কোনো কথা বলে না। সাফায়েত কিছুক্ষণ চুপ থেকে ফুস করে শ্বাস ছাড়ে, তারপর আবার বলে, তুমি আমার থেকে কেন কথা লুকাও বিভা? আমি তোমায় বলেছি না তুমি আমার কাছে সব কথা বলে ফেলতে পারো, বিন্দুমাত্র দ্বিধাবোধ ছাড়াই। তবে বলো না কেন, তুমি কি আমার সাথে স্বাভাবিক হতে পারছো না? তুমি এখন আমার সাথে অস্বস্তি বোধ করো প্রথম দিনের মতো? সাফায়েত কণ্ঠে অভিমানের ছাপ। মুহূর্তে বিভার মন উতলা হয়ে ওঠে। মানুষটা তাকে ভুল বুঝছে। বিভা তাড়াহুড়ো করে জবাব দেয়, না না, আপনি ভুল ভাবছেন। আপনাকে নিয়ে আমার কোনো প্রকার অস্বস্তি বোধ হয় না। আচ্ছা, আমি কল কাটছি বিভা, পরে কথা হবে। বিভার উত্তরের আশা না থেকে কল কেটে দেয় সাফায়েত। বিভার মন আরও বেশি বিচলিত হয়ে পড়ে। সাফায়েত কি তার উপর রেগে গেল? তার সাথে কথা বলবে না বলে কল কেটে দিল। বিভা এবারে কি করবে? বিভার মনে মেঘ জমে, বৃষ্টির মতো ঝরে পড়তে চায় সেই কালো মেঘ, কিন্তু বিভা জোর করে আটকে রাখে সেই বৃষ্টি। সুরভি বাড়ি এসেছে সন্ধ্যার কিছুক্ষণ আগে। এসেই ফ্রেশ হয়ে একটা ঘুম দিয়েছিল। সেই ঘুম ভাঙে তার রাত 9টায়। তারপর খেয়ে দিয়ে সবার সাথে কথা বলে রুমে এসেছে। এই একটু আগে কিছুক্ষণ পরেই রুমে আসে তার মা হাসনা বেগম। সুরভি যেন তার অপেক্ষাতেই ছিল। বাড়ির পরিবেশ কিছুটা অন্যরকম লেগেছে সুরভির, কিন্তু কাউকে কিছু জিজ্ঞেস করেনি। এখন মনে মনে যেটার আশঙ্কা করেছে সেটা না হলেই হয়। আজ আর সুরভি মায়ের বলার অপেক্ষা করল না, নিজে থেকেই জিজ্ঞেস করে, বাড়িতে কি হচ্ছে বলো তো? আমাকে জরুরি তলব করে ডেকে আনলে, বললে নানাজান আসতে বলেছে, অথচ নানাজান আমায় কিছুই বলল না। হাসনা বেগম কোনো রকম ভনিতা না করে সরাসরি বললেন, কাল তোমায় দেখতে আসবে সুরভি। সুরভি হতবাক নয়নে তাকায় মায়ের দিকে। মনে মনে সে এই ভয়টাই পাচ্ছিল, তবুও মুখে বলে, দেখতে আসবে মানে? কে দেখতে আসবে? পাত্রপক্ষ দেখতে আসবে, কাল বিকেলে তৈরি থেকো। সুরভি রেগে গিয়ে বলে, পাত্রপক্ষ দেখতে আসবে মানেটা কি? পাগল হয়ে গেছো তুমি, নাকি মজা করছো? এখন আমার বিয়ে করার সময়? তুমি জানো না আমি বর্তমানে পড়াশোনা নিয়ে কতটা ব্যস্ত? তোমার সাথে আমার মজা করার সম্পর্ক নয় সুরভি। ছেলে ভালো, সবসময় এমন ছেলে তো হাতে আসবে না। তাছাড়া ছেলে নিজেও ডাক্তার, ইন্টার্নশিপ করছে। তোমার পড়াশোনার কোনো ক্ষতি হবে না এটা নিশ্চিত করছে। সুরভির কিছুটা খটকা লাগে, জিজ্ঞেস করে, ছেলেকে? তুমি তাকে চেনো? তোমার মেডিকেলের ইন্টার্নশিপ করছে, নাম নাইম হোসেন। এই জন্য তোমার নানা ভাই আর নিষেধ করেনি। সুরভির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। এই কারণেই তবে ওই অভদ্রটা তাকে বিরক্ত করা ছেড়েছে। সরাসরি বিয়ের প্রস্তাব, ঘৃণায় রিরি করে ওঠে শরীর। সুরভি তো মরে গেলেও এই ছেলের সামনে গিয়ে বসবে না, বিয়ে করা তো দূরের বিষয়। তোমরা আর কোনো ছেলে খুঁজে পাওনি? বেছে বেছে ওই চরিত্রহীন ছেলেটাকেই তোমার পছন্দ হলো মা?
রাগে চোখ মুখ লাল হয়ে গেছে সুরভির। হাসনা বেগম হতবাক চোখে চেয়ে থাকে মেয়ের দিকে। সুরভিকে তিনি কখনো এমন রাগতে দেখেননি। রাগ, জেদ, দুঃখ প্রতিটি অনুভূতি তার প্রকাশ পায় নীরব থাকার মাধ্যমে। তিনি শান্ত কণ্ঠে বললেন, চরিত্রহীন মানে? তোমার নানা ভাই ছেলের ব্যাপারে খোঁজ খবর নিয়েছে, তাছাড়া সাফাতও খবর নিয়েছে। চরিত্রের দোষ হলে তারা নিশ্চয়ই মত দিত না। সুরভি পারছে না রেগে গিয়ে ঘরের জিনিসপত্র ভেঙে ফেলতে। সে সর্বদা শান্ত এবং ভদ্র মেয়ে। ভাগাচোরা করার স্বভাব তার নেই, কিন্তু নিজের রাগটাও আর দমিয়ে রাখতে পারছে না। তবুও নিজেকে সামলিয়ে বলে, তোমরা নিশ্চয়ই আমার থেকে ভালো করে ওই ছেলেটাকে চিনো না? এর আগে অসংখ্য মেয়ের সাথে সম্পর্ক ছিল তার। তারপর কয়েক মাস যাবৎ অসভ্যটা আমাকে বিরক্ত করে যাচ্ছে। যখন দেখলো লাভ কিছুই হলো না, তখন বিয়ের প্রস্তাব দিয়েছে। হাসনা বেগম মেয়ের কথা শুনলেন। নাইম সুরভির মেডিকেল বলেই তারা মনে মনে ভেবেছিলেন সুরভি হয়তো নিষেধ করবে না। তার জন্যই তো তারা হ্যাঁ বলে দিলেন। ভেবেছিলেন সুরভি আপত্তি না করলে কালই আংটি বদল করে রাখবেন। কিন্তু এখন কি করবেন? হাসনা বেগম মেয়েকে বলেন, আচ্ছা, তোমাকে বিয়ে করতে হবে না, তুমি কেবল তাদের সামনে গিয়ে একবার বসবে। আমরা বলে দিব আমাদের মত নেই। অসম্ভব, আমি কখনোই তাদের সামনে গিয়ে বসবো না। আমাকে আর রাগিও না মা। দেখতে আসলেই বিয়ে হয় না সুরভি। এই কথাটা তুমি সাফায়েত ভাইকেও বলেছিলে মা, কিন্তু বিয়ে তো হয়ে গেল। আমি তোমার এ কথায় পড়ছি না। তাছাড়া যে ছেলেটা চোখ দিয়েই শরীরের প্রতিটা ভাঁজ মেপে নেয়, তার সামনে তো আমি মরে গেলেও বসবো না। হাসনা বেগম আর কোনো কথা খুঁজে পায় না মেয়েকে বলার জন্য। তারা ঘুণাক্ষরেও টের পায়নি নাইম ছেলেটার চরিত্রের দোষ থাকতে পারে। ছেলেটাকে তারা সামনে থেকে দেখেছে, কত সুন্দর করে কথা বলছিল। মেয়েকে বলতে নেয়, তোমার নানা ভাইকে। সুরভি মায়ের কথার মাঝপথে থামিয়ে দেয়। ভেবে নেয় আজও মা তাকে ওই ইমোশনাল কথা বলে কনভিন্স করতে চাইবে। রাগ যেন আরও বেড়ে যায়। এতদিনের সমস্ত জেদ একেবারে মাথায় চেপে বসে। জেদের বসে নিয়ে নেয় জীবনের কঠিন এক সিদ্ধান্ত। বিছানার ওপর থেকে ফোনটা নিয়ে কারোর নাম্বারে ডায়াল করে। হাসনা বেগম দেখেন মেয়ের কার্যকলাপ। সুরভি একবার মায়ের দিকে তাকায়, তারপর বলে, জীবনে এই প্রথম কোনো সিদ্ধান্ত আমি নিজে থেকে নিচ্ছি মা। জানি না কতটুকু সঠিক হব, কিন্তু আমি তোমার মতো জীবন চাই না মা। আমি এবার একটু শান্তি চাই। ওপাশের ব্যক্তি ফোন তুলতেই কিছুটা সময় নেয়। কল রিসিভ হতেই কোনো প্রকার সৌজন্যতা না দেখিয়ে সুরভি প্রথমেই বলে ওঠে, তুমি আমায় বিয়ে করবে অভি? ফোনের অপাশ শুনশান নীরবতা, কেবল নিঃশ্বাসের আওয়াজ শোনা যাচ্ছে। হাসনা বেগম অবাক চোখে চেয়ে থাকেন মেয়ের দিকে। সুরভি কোন অভিকের কথা বলছে? সুরভি নিজেও একটু সময় নেয়, তারপর বলে, আমি তোমায় ভালোবাসি না অভিক, তবে তোমার হাত ধরাতে আমার খারাপ অনুভব হয়নি। তোমার চোখে চাহনিতে আমি অস্বস্তি বোধ করিনি কখনো, বরং নিজের জন্য সম্মান দেখেছি। তোমার মতো মানুষের সাথে সারা জীবন কাটিয়ে দেওয়া যাবে। এবারে অপর পাশ থেকে অভিকের গলাস্বর ভেসে আসে, আপনি ঠিক আছেন সুরভি? সুরভি নিজের মনে হালকা হাসে। যেখানে অভিকের উচিত ছিল কি হয়েছে জিজ্ঞেস করার, সেখানে এই ছেলে জিজ্ঞেস করেছে সুরভি ঠিক আছে কিনা। তারপর বলে, মনে করো কাল বিকেলে আমার বিয়ে অভিক। তোমার হাতে মাত্র আজকের রাত আর কালকে সকালটাই আছে। আমি তোমার অপেক্ষায় থাকবো। এ কথা বলেই কান থেকে ফোন নামায় সুরভি। হাসনা বেগম তার দিকেই তাকিয়ে আছে প্রশ্নবিদ্ধ চোখে। সুরভি মায়ের চোখের দিকে চেয়ে দৃঢ় গলায় বলে, তুমি যার কথা ভাবছো সেই অভিকই রিমা, অভিক সরকার। আমি আশা করব আমার সিদ্ধান্ত তুমি কোনো প্রকার হস্তক্ষেপ করবে না। হাসনা বেগম কিছু বললেন না, চুপচাপ বেরিয়ে এলেন রুম থেকে। সুরভির কাছে সে অপরাধী, এ কথা তিনিও মানেন। তিনি অপরাধী। মেয়েকে তিনি ভালোবাসার থেকে শাসনটাই বেশি করেছেন, কিন্তু সুরভি সবসময় ভুল জিনিসটাই চেয়ে এসেছে। আর ভুলটা শুধরে দিতেই হাসনা বেগমের ওপর অভিমান করেছে সুরভি। হাসনা বেগমও কখনো অভিমান ভাঙাতে যায়নি, কিন্তু হাসনা বেগম সর্বদা মেয়ের ভালো চায়। তিনি চায় মেয়েটা কারোর ওপর নির্ভর না হোক, হাসি খুশি থাকুক, সুন্দর একটা পরিবার হোক। সুরভি জানে না একটা ভুল সিদ্ধান্ত জীবনটাকে একেবারে তছনছ করে দিতে পারে। সাফায়েতকে নিজের করে চাওয়াটাও একটা ভুল ছিল। সাফায়েত কখনো তাকে ভালোবাসতো না। একতরফা ভালোবাসা দিয়ে সংসার চলে না। হাসনা বেগম নিজের
রুমে এসে আলমারি খুলে একটা অ্যালবাম বের করলেন, পুরনো দিনের অ্যালবাম। সেখান থেকে একটা ছবি বের করলেন, ছবিটা তার বিয়ের। লাল রঙা বেনারসি পরনে সদ্য বিবাহিত তাকে দেখাচ্ছে বেশ উৎফুল্ল। পাশেই মুখ ভার করে বসে আছে তার বিয়ে করা বর এনামুল হোসেন। লোকটা যুবক বয়সে দেখতে ভীষণ সুদর্শন ছিল, হাসলে পরে চোখ দুটোও কেমন চিকচিক করতো। হাসনা বেগম তো সেই চোখে ডুবে গিয়েই বিয়েতে হ্যাঁ করে দিয়েছিলেন। এনামুল হোসেন ছিলেন শাহজাহান ভূঁইয়ার বন্ধুর ছেলে, প্রায়শই তাদের বাড়িতে যাতায়াত ছিল তার। হাসনা বেগম তখন উঠতি বয়সের যুবতী, লুকিয়ে লুকিয়ে এনামুল হোসেনকে দেখত, কিন্তু একথা ঘুণাক্ষরেও টের পেতে দেননি কাউকে। হাসনা বেগম পড়াশোনায় ফাঁকি পাচ্ছিল বিধায় বাবা তার বিয়ের জন্য সম্বন্ধ খুঁজেছিলেন। একদিন বাবার বন্ধুটির সম্বন্ধ নিয়ে আসে, ছেলের জন্য হাসনা বেগমের হাত চেয়ে বসেন। শাহজাহান ভূঁইয়া বন্ধুর আবদার ফেলেন না, তাছাড়া এনামুল ছেলে হিসেবে চমৎকার। হাসনা বেগমকে জিজ্ঞেস করলে তিনিও আপত্তি করেন না, কারণ এনামুল তো তার মনে কবে থেকেই একাদোক্কা খেলছে। বিয়ের একদিন আগে হাসনা বেগম জানতে পারে এনামুলের অন্য মেয়ের সাথে সম্পর্ক আছে, কিন্তু নিজের ভালো লাগার কাছে বিষয়টা তুচ্ছ মনে হয়। বিয়ের পর সব ঠিক হয়ে যাবে ভেবে গায়ে লাগায় না। তারপর নির্দিষ্ট দিনে তাদের বিয়েটা হয়ে যায়। বিয়ের কিছুদিন পরেই হাসনা বেগম বুঝতে পারেন তিনি ঠিক কী ভুলটাই করেছেন। বিয়ের পরেও এনামুল মেয়েটার সাথে সম্পর্ক রাখে। হাসনা বেগম প্রশ্ন করলে তিনি জানান বিয়েটা তিনি কেবল বাবার ইচ্ছেতেই করেছেন। হাসনাকে তার পছন্দ না, তার পছন্দের মানুষটিকে বাবা পুত্রবধূ করতে নারাজ, এই কারণে হাসনাকে বিয়ে করা। হাসনা বেগম সেদিন বুঝতে পারেন এনামুল দেখতে সুদর্শন হলেও আদতে মেরুদণ্ডহীন এক পুরুষ। এদেরকে ঠিক পুরুষ বলা যায় না, পুরুষ বলে। হাসনা বেগম তবুও পড়ে রইলেন সংসারে। নিজের ভালোবাসা নিয়ে সর্বোচ্চ চেষ্টা করলেন এনামুলের মন পেতে, কিন্তু তিনি পারলেন না। রাত হলে মানুষটা তার কাছে ধরা দিলেও দিনের বেলা সে হাসনাকে কখনো চোখ তুলে দেখলেন না এক অপরূপা রমণী কতটা ভালোবাসা নিয়ে তার ধারে এসে অপেক্ষা করছে। কবে সে একটুখানি চোখ তুলে দেখবে, কবে মন থেকে কাছে টেনে নিবে। দেখতে দেখতে সুরভির জন্ম হলো। হাসনা বেগম ভাবলেন এবার বুঝি সবটা ঠিক হবে। মানুষটা তাকে ভালো না বাসলেও মেয়েকে ঠিকই যত্ন করেন। তারপর সব চলল স্বাভাবিক নিয়মে। হাসনা বেগম খুশি হলেন, সংসারে মন দিলেন, কিন্তু সেই খুশি বেশি দিন থাকলো না। সুরভির তখন 8 বছর বয়স, তাদের বিয়ের 10 বছর চলছিল। হঠাৎ করে এনামুল দ্বিতীয় বিয়ে করে বউ বাড়ি নিয়ে আসে। বিয়ের এতদিন পরে এনামুল দ্বিতীয় বিয়ে করবেন এ যেন স্বপ্নেও ভাবেননি হাসনা। মন ভেঙে গেল। শাহজাহান ভূঁইয়া এনামুলের এমন কাজে রেগে গেলেন, মেয়েকে নিয়ে আসলেন নিজের কাছে। এনামুলের নামে থানায় মামলা করলেন, বললেন মেয়ের ওপরও রাগ করলেন কেন তাকে আগে বলল না, কিন্তু হাসনা বেগম নিষেধ করলেন। সুরভির কথা ভেবে থেমে যেতে বললেন। মেয়েটা বড় হচ্ছে, এসব ঝামেলা তার মনে আঘাত করবে। এরপর থেকে আর কখনো এই মানুষটিকে চোখের সামনে দেখেনি হাসনা। মেয়েকে সর্বদা শাসনে রাখে, যাতে সে কোনো ভুল না করে বসে। সাফায়েত তার জন্য ঠিক না, এটা মেয়েকে হাজার বলেও বোঝাতে পারেননি তিনি। সুরভির জন্য এমন কাউকে দরকার যে মেয়েটাকে ভালোবাসবে, আগলে রাখবে শক্ত হাতে। যদি অভিক সেই মানুষটা হয় তবে হাসনা বেগমের কখনোই অমত করবে না, যতই হোক বয়সের তফাৎ। কিন্তু শাহজাহান ভূঁইয়া মানবেন তো? তিনি তো সরকার বাড়ির নামেই শুনতে পারেন না। অভিক আর সাম্য গিয়েছিল বন্ধুদের সাথে আড্ডা দিতে। অনেকদিন সবাই মিলে কোথাও বসা হয় না। গল্প করতে করতে বেশ রাতই হয়েছিল। হঠাৎ অভিকের ফোনে কল আসলে চমকে যায় অভিক। সুরভির নাম্বারটা তার ফোনে সেভ করা আছে, সাম্যের থেকে নিয়েছিল, তবে কখনো কল বা মেসেজ করেনি অভিক। হঠাৎ সুরভির কল পেয়ে অভিক খুশি হবে নাকি আতঙ্কিত বুঝতে পারছিল না, কারণ সুরভি নিজে থেকে তাকে ফোন করার মেয়ে না। তবে কোনো সমস্যা নয় তো, এসব ভাবতে ভাবতেই সবার থেকে কিছুটা সরে এসে কল রিসিভ করে। কিন্তু সে কিছু বলার আগেই ওপাশ থেকে সুরভি বলে ওঠে বিয়ের কথা। অভিক একের পর এক চমকে যেন ভাষাহারা হয়ে গিয়েছিল। নিজে স্বপ্ন দেখছে নাকি সুরভি পাগল হয়ে গেছে বুঝতে সময় লাগছিল, কিন্তু সুরভি যখন বলল কাল তার বিয়ে, তখনই যেন উন্মাদ হয়ে যায় সে। সাম্যের থেকে বাইকের চাবিটা এক প্রকার ছিনিয়ে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সাম্য কিছু বলতে চেয়েও পারে না, বন্ধুকে বলে তার বাইকটা ধার নিয়ে পিছু নেয় অভিকের। একের পর এক কলিং বেলের শব্দে বিরক্ত হয় আকলিমা সরকার। দরজার ওপারের মানুষটা অধৈর্যের মতো কলিং বেল চাপছে।
দরজা খোলার সময়টা পর্যন্ত দিতে রাজি না সে। আকলিমা সরকার ভেবে পান না কে হতে পারে, এমনভাবে বেল কেউ বাজায় না, কিন্তু দরজা খুলে নিজের ছেলেকে দেখে বেশ অবাকই হন তিনি। অভিকের চোখ মুখও কেমন যেন হয়ে আছে। তিনি কিছু বলতে নিতেই অভিক বলে ওঠে, আমি বিয়ে করতে চাই মা। তখনই পেছনে এসে দাঁড়ায় সাম্য। ঘটনাটা কি বোঝার চেষ্টা করে। সে ভেবেছিল কাকা হয়তো আবার অসুস্থ হয়ে পড়েছেন, কিন্তু এদের দেখে ঠিক তেমনটা মনে হচ্ছে না। আকলিমা সরকার তীক্ষ্ণ চোখে চেয়ে আছেন ছেলের দিকে, অথচ অভিকের চোখে বেপরোয়া ভাব। মনে মনে ভাবে হয়েছেটা কি, কিন্তু অভিকের পরবর্তী কথায় চোখ খুলে বেরিয়ে আসতে চাই সাম্যের। অভিক মায়ের চোখের দিকে তাকিয়ে নিঃসংকোচে বলে বসে, আমি সুরভিকে বিয়ে করতে চাই মা, পারলে আজকেই নয়তো কালকে সকালের মধ্যেই। ঘুমে কুসুমের চোখটা প্রায় লেগেই এসেছে, কিন্তু হঠাৎ ফোনের রিংটনে চমকে ওঠে তাকায়। ফোনটা হাতে নিতেই স্ক্রিনে ভেসে ওঠে সাম্যের নাম। কুসুম ভুরু কুঁচকে তাকায়। এত রাতে সাম্য কেন কল করবে? ভাবতে ভাবতেই কলটা কেটে যায়। দ্বিতীয়বার গিয়ে কল রিসিভ করে কুসুম। ফোনটা কানের কাছে ধরতেই ভেসে আসে সাম্যের গলা। ফোন ধরতে এত সময় লাগে কেন তোর? তোর কি মনে হয় আমি প্রেমালাপ করার জন্য এত রাতে কল করেছি তোকে? এই রাত বিরেতে সাম্যের অহেতুক ঝাড়িতে রাগ হয় কুসুমের। কিছু বলতেই নিচ্ছিল, কিন্তু তার আগে আবার সাম্য বলে ওঠে, কাল তোদের বাড়িতে কিছু হচ্ছে। আবারও ভ্রু কুঁচকে যায় কুসুমের। বাড়িতে কিছু হচ্ছে মানে কি জিজ্ঞেস করে। বাড়িতে কি হবে? এই মুহূর্তে কুসুমের মতো বুদ্ধিমতী মেয়েকে চরম গাধা বলে মনে হয় সাম্যের। জিজ্ঞেস করে, সুরভি আপু বাড়িতে গিয়েছে না? আপুর বিয়ে সংক্রান্ত কিছু হচ্ছে কি? এতক্ষণে যেন কুসুমের মনে পড়ে, বলে, হ্যাঁ মনে পড়েছে, কাল সুরভি আপুকে পাত্রপক্ষ দেখতে আসবে। আপুর মত থাকলে আর পাত্রপক্ষের পছন্দ হলে সম্ভবত আংটি পরিয়ে রেখে যাবে। এই কথাটা বিকালে বললে কি হতো? আশ্চর্য, এখানে বলার কি আছে? দেখতে আসাটা স্বাভাবিক বিষয়। বিয়ে তো আর হয়ে যাচ্ছে না যে ঘটা করে বলতে হবে। সাম্য দীর্ঘশ্বাস ফেলে বলে, মনে হচ্ছে তোকে দেখতে এলেও তুই আমায় বলবি না কুসুম। বিয়ের আগের দিন ঘটা করে দাওয়াত দিবি, বলবি সাম্য ভাই কাল আমার বিয়ে, এসে 2 পিস রোস্ট খেয়ে যান, গাধা একটা। কুসুম কিছু বলতে নাই, তখনই ওপাশ থেকে ঠাস করে কিছু পড়ে যাওয়ার আওয়াজ হয়। বোধহয় কাঁচের কোনো জিনিস পড়ে গেছে। কুসুম জিজ্ঞেস করতে নিতেই দেখে কলটা কেটে গেছে। মুখ ফুলিয়ে কিছুক্ষণ বসে থাকে। সাম্য হঠাৎ সুরভি আপুর কথা কেন জিজ্ঞেস করলো বুঝতে পারে না। কিছুক্ষণ বসে থেকে আবারও ঘুমের প্রস্তুতি নেয় কুসুম। তখন সবে ভোরের আলো ফুটেছে। সাঁই সাঁই করে একটি বড় গাড়ি এসে থামে ভূঁইয়া বাড়ির গেটে। তারপর বাজতে থাকে একের পর এক হর্ন। হাসনা বেগম যেন জেগেই ছিলেন। তিনি গিয়ে গেট খুলে দেন। গেট খুলে দিতেই বিশাল গাড়িটা এসে থামে ভূঁইয়া বাড়ির উঠোনে। গাড়ি থেকে নেমে আসে একে একে অভিক, আকলিমা সরকার, মিজানুর সরকার আর সাম্য। হাসনা বেগম তাদের দেখে অবাক হয় না। তিনি যেন জানতেন ওনারা আসবেন। মনে মনে হয়তো মেয়ের মতো তিনিও বিশ্বাস করেছিলেন অভিক আসবে। এই জন্যই তো সারাটা রাত 2 চোখের পাতায় এক করেনি। তবে ওনারা যে এই ভোরবেলাতে এসে যাবে এটা ভাবেননি। হাসনা বেগম স্বাভাবিক কণ্ঠে সকলকে ভেতরে আসতে বলে। সাম্য অবাক হয় তার এই স্বাভাবিকতায়। গাড়ির হর্নের শব্দে ঘুম ভেঙেছে বাড়ির প্রায় সকল সদস্যের। ইতিমধ্যে বিভা, চামেলি বেগম আর জাহাঙ্গীর ভূঁইয়া তখন নেমে এসেছে নিচে। বাড়ির ভেতরে সরকার বাড়ির অধিকাংশ লোকেদের দেখে আতঙ্কে খেলে যায় চামেলি বেগমের চোখে। চোখে মুখে প্রশ্নের ছাপ জাহাঙ্গীর ভূঁইয়ারও। আর বিভা দাঁড়িয়ে অবুঝ ভঙ্গিতে। হাসনা বেগম বেশ আন্তরিকভাবেই তাদের বসতে বলে। আকলিমা সরকার সোফায় বসতে বসতে সাম্যকে বলে গাড়ি থেকে বক্সগুলো নিয়ে আসতে। সাম্য তার কথা মতো গাড়ি থেকে একে একে 8টা বাক্স নিয়ে আসে মিষ্টির। সেগুলো টেবিলের ওপর রেখেই সোফার এক কোণে বসে যায় ভদ্র ছেলেটির মতো। আকলিমা সরকার এবার জোরপূর্বক মুখে হাসি ফুটিয়ে বলে, এই ভোরবেলাতে এসে আমার হয়তো আপনাদের বিব্রত পরিস্থিতি ফেলে দিয়েছি, এজন্য দুঃখিত, কিন্তু আমরা সময় নষ্ট করতে চাইছিলাম না। এজন্য ঢাকা থেকে সরাসরি এখানে এসেছি। আপনি হয়তো বুঝতে পারছেন আমরা কেন এসেছি।
শেষ কথা তিনি হাসনা বেগমকে উদ্দেশ্য করে বললেন। হাসনা বেগম এক পলক অভিকের দিকে তাকায়। সাফায়েতের বিয়েতে অভিককে দেখেছিল বেশ পরিপাটিভাবে, শান্ত মুখখানা দেখেই যেন বোঝা যায় তার পারিবারিক শিক্ষা, কিন্তু আজ ছেলেটাকে অগোছালো লাগছে। চোখ দুটো লাল হয়ে আছে, সম্ভবত সারা রাত না ঘুমানোর ফল। ডান হাতে ব্যান্ডেজ করা। হাসনা বেগম যেন বুঝতে পারলেন ভেতরের পরিস্থিতি, তারপর বেশ সৌজন্যতার সাথেই জবাব দেয়, জি খানিকটা আন্দাজ করতে পারছি। এসবের মাঝে চামেলি বেগম যেন একটু বেশি আশ্চর্য হয়েছেন। কি ঘটেছে তার মাথায় কিছুই ঢুকছে না। হাসনা বেগম তার আশ্চর্য হওয়ার মুখের দিকে তাকিয়ে বলে, বাড়িতে মেহমান এসেছে, চা নাস্তার ব্যবস্থা করো। চামেলি বেগম যেন বুঝতে পারেনি এমন ভঙ্গিতে বলেন, হ্যাঁ। তখনই সদর দরজা দিয়ে ঢুকে ফরিদা বানু। বসার ঘরে সরকার বাড়ির লোকেদের দেখে সে প্রতিক্রিয়া দেখায় লাটকীয় ভঙ্গিতে। দুই হাতে মুখ চেপে ধরে তাকায় বড় বড় চোখে, তারপর আকাশ থেকে পড়েছে এমন হতবাক কণ্ঠে বলে, একি মিজানুর ভাই ভাবি আপনারা এইখানে? ফরিদা বানুর কথায় কেউ বিশেষ নজর দিল বলে মনে হলো না, বরং হাসনা বেগম চামেলি বেগমকে উদ্দেশ্য করে বলে, ফরিদাও এসে গেছে, দুজন মিলে চা নাস্তার ব্যবস্থা করো। আর বিভা তুমি গিয়ে বাড়ির সবাইকে ডেকে দাও। তখন সকাল 10টা বাজে। বসার ঘরে কম বেশি সকলকেই দেখা যাচ্ছে। আজকে সুরভিকে দেখতে আসার সুবাদে বাজার সদাই সব করা হয়েছিল আগেই, কিন্তু সুরভির কথা অনুযায়ী কাল রাতেই তাদের নিষেধ করে দেওয়া হয়েছে। এই টেনশনের মাঝেও চামেলি বেগম আর ফরিদা বানু মিলে জম্পেশ রান্না করেছে। রান্না করতে করতে চামেলি বেগম কেবল দোয়া করেছিলেন শাহজাহান ভূঁইয়া যেন সম্মতি দিয়ে দেয়, তবে হয়তো বাবা মেয়ের মাঝে দূরত্ব কিছুটা কমবে। কিন্তু সব আশা জলে ঢেলে দিয়ে শাহজাহান ভূঁইয়া দৃঢ় গলায় বলেছে তার এই সম্বন্ধে মত নেই। সরকার বাড়ির সাথে তারা আত্মীয়তা করতে চায় না। ভূঁইয়া বাড়ির সকলে বারবার করে মিজানুর সরকারদের অনুরোধ করেছে যেন তারা কিছু খেয়ে নেয়, কিন্তু আকলিমা সরকার জেদ ধরেছে শাহজাহান ভূঁইয়ার মত না দেওয়া অবধি তারা কিচ্ছু খাবে না, আর না ভূঁইয়া বাড়ি থেকে যাবে, প্রয়োজনে এখানেই বসে থাকবে সারা দিন রাত। অভিক অবাক হয় মায়ের এই জেদে। মাকে মানাতে তার কম ধকল পোহাতে হয়নি, শেষে সুসাইডের ভয় দেখিয়ে রাজি করিয়েছে। অভিকরা কেউ খায়নি বলে বাড়ির কেউ খেতে পারছে না। বাড়িতে মেহমান না খেয়ে থাকবে আর তারা খেয়ে নিবে, বিষয়টা দৃষ্টিকটু লাগে। তাছাড়া খাওয়ার মন মানসিকতাও নেই কারোর। শাহজাহান ভূঁইয়া তৃতীয়বারের মতো নিচে নামলেন। এর আগে দুইবার করে তিনি বলেছেন তার মত নেই, কিন্তু এরা নাচ্ছর বান্দার মতো বসেই রয়েছে। তিনি এবারও শান্ত কণ্ঠে বললেন, দেখো মিজানুর, আমি আগেও বলছি এখনো বলছি, আমার এই বিয়েতে মত নেই। তোমাদের ছেলে যথেষ্ট ভালো, কিন্তু আমি সরকার বাড়ির সাথে আত্মীয়তা করতে চাই না। মিজানুর সরকার কোনো কথা বলেন না। শাহজাহান ভূঁইয়া আবারও বলে, আচ্ছা আমরা এ বিষয়ে পরে কথা বলছি, তোমরা আগে খেয়ে নাও। কথা বলতে বলতেই শাহজাহান ভূঁইয়ার চোখ পড়ে সদর দরজার দিকে। মুহূর্তেই হুঙ্কার ছোড়েন তিনি, খবরদার ভেতরে ঢুকবে না, ওখান থেকেই ফিরে যাও, এ বাড়িতে তোমার প্রবেশ নিষেধ। আচমকা শাহজাহান ভূঁইয়ার এমন হুঙ্কারে বাড়ির সকলে চমকে গিয়ে দরজার দিকে তাকায়। সোফা থেকে উঠে দাঁড়ায় অভিকরাও। দরজায় দাঁড়িয়ে আছে সোহানা সরকার আর মোস্তফা সরকার। দুজনের পাই থেমে গেছে শাহজাহান ভূঁইয়ার এই হুঙ্কারে। সোহানা সরকারের চোখ ভরে উঠে জলে। 25 বছর আগেও এমনই এক হুঙ্কারে থেমে গিয়েছিল তার পা। আগানোর সাহস আর হয়নি। সেদিন ভূঁইয়া বাড়ি ছিল লাল নীল মরিচ বাতি দিয়ে সাজানো। বাড়িতে মেহমানের ছড়াছড়ি, কিন্তু উৎসব মুখ বাড়ির ভেতরটা ছিল বিষাদে মোড়ানো। সেদিন ছিল সোহানার বিয়ে। মা মরার ছোট্ট মেয়েটাকে একটু বেশি ভালোবাসতেন শাহজাহান ভূঁইয়া। বিশাল আয়োজন করেছিলেন বিয়েতে, কিন্তু মেয়েটা বিয়ের দিন পালিয়ে যায় মোস্তফা সরকারের হাত ধরে। বাড়ি ভর্তি মেহমানের সামনে যাচ্ছে তাই বলে অপমান করে পাত্রপক্ষ। শাহজাহান ভূঁইয়া ভাবতে পারেনি আদরের মেয়ের জন্য তাকে এমন অপমান সইতে হবে। বিয়েতে যদি তার এমনই অমতি থাকে তবে তাকে একটিবার বলতে তো পারত। সে নিশ্চয়ই মেয়েকে জোর করে বিয়ে দিত না, কিন্তু মেয়ে তার পুরো গ্রামের সামনে মানসম্মান ধুলোয় মিশিয়ে দিয়ে চলে গেল।
সোহানা সরকার মানেন তিনি ভুল করেছিলেন। ভুল নয়, এক প্রকার অন্যায় বটে। বিয়ের দিন পালিয়ে যাওয়াটা তার মস্ত বড় এক অন্যায়। কিন্তু সে ভালোবাসত মোস্তফা সরকারকে। তাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করার কথা ভাবতে পারেনি। এদিকে বাবা তাকে ভালোবাসলেও সে ভয় পেত ভীষণ। বাবাকে বলার সাহস পায়নি তার অন্য কাউকে পছন্দ। কিন্তু বিয়ের সময়টা যখনই ঘনিয়ে আসে তিনি আর সহ্য করতে পারেননি। বেরিয়ে গিয়েছিলেন মোস্তফা সরকারের হাত ধরে। তারপর বিয়ে করে এসে দাঁড়িয়েছিলেন বাড়ির চৌকাঠে। কিন্তু তাকে বাড়িতে ঢোকার অনুমতি দেয়নি শাহজাহান ভূঁইয়া। মনে প্রবল অভিমান নিয়ে মেয়ের সাথে সম্পর্ক ছিন্ন করেন। সেদিন সোহানা সরকারও আর পিছু ফিরে চায়নি, চলে গিয়েছিলেন সরকার বাড়ি। আর এই পিছু ফিরে না চাওয়াটাই তার আরও একটা ভুল ছিল। 25টা বছর ধরে এই ভুলের অনুশোচনায় ভুগছেন তিনি। বারবার মনে হয়েছে সেদিন ফিরে না এসে বরং জোর করে ঢুকে যাওয়াই উচিত ছিল বাড়ির ভেতরে। বাবার কাছে ক্ষমা চাওয়াটা উচিত ছিল। প্রয়োজনে পায়ে পড়তো, বাবা নিশ্চয়ই তাকে ক্ষমা করে দিতেন। তবে আজ আর সোহানা সরকার 25 বছর আগের ভুলটা করেনি। বাবার অনুমতি না থাকা সত্ত্বেও পা বাড়ায় অন্দরে। তার পেছনে আসে মোস্তফা সরকারও। শাহজাহান ভূঁইয়া ছেলেকে উদ্দেশ্য করে বলে ওঠেন, জালাল, ওকে বলে দাও ভেতরে না ঢুকতে। এদিকে জালাল ভূঁইয়া স্তব্ধ চোখে বোনের দিকে তাকিয়ে। বাকি নেইও হাসনা বেগম আর জাহাঙ্গীর ভূঁইয়াও। তাদের স্পষ্ট মনে আছে সেদিনের কথা, যেদিন বোনের জন্য বাবার মাথা নিচু হয়েছিল পুরো গ্রামের সামনে। কিন্তু সোহানাও যে তাদের বড্ড আদরের ছোট বোন। সোহানা সরকারের চোখ দিয়ে কেবল অশ্রু ঝরছে। অনুশোচনায় নাকি এত বছর পর নিজের বাড়িতে পা রাখতে পেরে বোঝা গেল না। সাম্য গিয়ে মায়ের কাঁধে হাত রেখে পাশে দাঁড়ায়। মা যখন এসেই গিয়েছে তখন আজ তবে সব মান অভিমান শেষ হোক। সাম্য আগে অনেকবার মাকে বলেছে ভূঁইয়া বাড়িতে আসতে, কিন্তু সোহানা সরকারই আসতে চায়নি। এবারে মোস্তফা সরকার এগিয়ে এলেন সামনে। তারপর শাহজাহান ভূঁইয়ার উদ্দেশ্যে নম্র কণ্ঠে বলেন, আমরা এখানে অভিকের বড় চাচা চাচি হিসেবে এসেছি কাকা। শাহজাহান ভূঁইয়া এতক্ষণ মুখ ঘুরিয়ে রেখেছিলেন। অন্যদিকে মোস্তফা সরকারের কথায় তার দিকে আগুন চোখে তাকিয়ে শক্ত কণ্ঠে বলে, তবে আমি আবারও বলছি, আমাদের এই বিয়েতে কোনো মত নেই, তোমরা আসতে পারো। এবারে মুখ খুলে সাম্য, কেন মত নেই? অভিকের ভিতরে কোন খামতিটা আছে না ভাই? শাহজাহান ভূঁইয়া একই কণ্ঠে বজায় রেখে বলে, কমতি না থাকলেও এটা আমার সিদ্ধান্ত। সাম্যের যেন এবার রাগী হলো, বলে বসলো, আপনার সিদ্ধান্ত বলেই তো সবটা চালিয়ে দেওয়া যাবে না নানা ভাই, তাই না? সিদ্ধান্ত তো আপনি হাসনা খালার ব্যাপারেও নিয়েছিলেন, সেটা কি সঠিক ছিল? খালা সুখী তো? আপনি কি চাইছেন সুরভি আপু নিজের মায়ের মতো সুখী হোক? মুহূর্তেই সোহানা সরকার ধমকে উঠেন ছেলেকে, সাম্য, ভদ্রভাবে কথা বলো, যেটা জানো না সেটা নিয়ে কথা বলবে না। সাম্য মায়ের কথা আমলে নিল কিনা বোঝা গেল না। তবে শাহজাহান ভূঁইয়া অবাক চোখে একবার সাম্যর দিকে তো একবার হাসনা বেগমের দিকে তাকালেন। হাসনা বেগম তখন নিচের দিকে তাকিয়ে। সুরভিও বিস্মিত নজরে দেখল মাকে। নিচে অনেক আওয়াজ পেয়ে সে নেমে এসেছে বেশ খানিকটা আগে। এসেই কুসুমের সাথে এক কোণে দাঁড়িয়ে গেছে। বাড়িতে এই ঝামেলার মূল উদ্দেশ্য সে নিজে। এটা ভাবতেই তার লজ্জা লাগছে। শাহজাহান ভূঁইয়া আবারও কিছু না বলে সিঁড়ি ভেঙে উপরে উঠতে থাকে। কিন্তু পেছন থেকে সাম্য আবারও জোর গলায় বলে, সুরভি আপু অভিকে পছন্দ করে, তার নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নেওয়ার অধিকার তো আছে নাকি? শাহজাহান ভূঁইয়া উপরে উঠতে উঠতেই একবার পেছন ফিরে তাকালো, দৃষ্টি রাখলো সুরভির পানে। তারপর নিজের ঘরে গিয়ে দৌড় দিল আগের মতোই। বাড়ির সকলে আবারও হতাশ হলো। সকাল থেকে এসবই চলছে। শাহজাহান ভূঁইয়া নিজের ঘর থেকে বেরিয়ে দুই কথা বলে আবারও ফিরে যাচ্ছেন। সকলে এবার ওপর থেকে নজর সরিয়ে সোহানা সরকারের দিকে তাকালো। সোহানা সরকার এসেছে থেকেই নীরবে চোখের পানি ফেলে যাচ্ছে। হাসনা বেগম এবার এগিয়ে যায় তার দিকে। বোনের কাঁধে হাত রাখতেই হাউমাউ করে কেঁদে ওঠে সোহানা সরকার। হাসনা বেগম তাকে আগলে নেন বুকে। সোহানা সরকার এক ধারে বিলাপ করছেন আর কাঁদছেন, কিন্তু কান্নার ধারে কি বলছেন সবটাই থেকে গেল অস্পষ্ট। বেশ খানিকটা সময় পরে শাহজাহান ভূঁইয়া আবারও নিচে নেমে আসে।
এবার তাকে দেখতে আগের মতোই শান্ত লাগছে। কিছুক্ষণ আগের শক্ত আদল এখন আর নেই। সোহানা সরকার তখন দুই ভাইয়ের মাঝে দাঁড়িয়ে, সামনেই চামেলি বেগম পানির গ্লাস হাতে। শাহজাহান ভূঁইয়া এক পলক মেয়ের দিকে তাকালেন, তারপর সরাসরি গিয়ে দাঁড়ালেন সুরভির সামনে। এক মুহূর্তের জন্য বুক কেঁপে ওঠে সুরভির, তবে নিজেকে সামলে নেয় অতি দ্রুত। শাহজাহান ভূঁইয়া কোনো প্রকার ভনিতা ছাড়াই সরাসরি জিজ্ঞেস করলেন, এই বাড়িতে কোনো সিদ্ধান্তই মেয়েদের উপর চাপিয়ে দেওয়া হয় না বাবু। তুমি বুদ্ধিমতী মেয়ে, বড় হয়েছো, নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারো। তুমি কি অভিককে পছন্দ করো, ওকে বিয়ে করতে চাও? তোমার সব রকম মতামত গ্রহণযোগ্য, ভেবেচিন্তে জবাব দিবি। সুরভি একই প্রশ্ন নিজেকেও করে, কিন্তু যেখানে সে নিজেই অভিককে ফোন করে রেখেছে সেখানে মত নেই বলাটা হাস্যকর হবে। কিন্তু নানা ভাই, সুরভি এক পলক অভিকের দিকে তাকালো। অভিক তার দিকেই চাতক পাখির ন্যায় চেয়ে আছে। এসেছে থেকেই সে নিশ্চুপ বসে আছে, বড়দের মাঝে কথা বলেনি, কিন্তু তার মনের মাঝে যে উত্তাল ঝড় বইছে সেটা যেন সুরভি তার চোখ দেখেই উপলব্ধি করতে পারল। দীর্ঘশ্বাস ফেলে চোখ নামিয়ে শাহজাহান ভূঁইয়ার উদ্দেশ্যে হ্যাঁ সূচক মাথা নাড়ায় সুরভি। শাহজাহান ভূঁইয়া সুরভির দিকে কিছুক্ষণ তাকে আবার গিয়ে দাঁড়ায় অভিকের সামনে। শাহজাহান ভূঁইয়াকে নিজের সামনে আসতে দেখেই উঠে দাঁড়ায় অভিক। শাহজাহান ভূঁইয়া এবারেও কোনো প্রকার ভনিতা ছাড়াই জিজ্ঞেস করে, তুমি সুরভিকে পছন্দ করো? অভিক নিজের দৃঢ় গলায় স্পষ্ট করে জবাব দেয়, জি করি। তুমি জানো সুরভি তোমার থেকে 2 বছরের বড়? হ্যাঁ জানি, আর এতে আমার কোনো সন্দেহ নেই। ভেবেচিন্তে উত্তর দাও অভিক, বিয়েটা কোনো ছেলে খেলা নয়। আজ তোমার সুরভিকে ভালো লাগছে, কাল নাও লাগতে পারে। কাল যে তুমি বয়সে বড় বলে সুরভিকে অবজ্ঞা করবে না তার কি গ্যারান্টি? আমার গোটা সুরভিকে পছন্দ, কোনো কিছু আলাদা আলাদা করে নয়। তাই ওনার বয়সটা আমার পছন্দ। আমি ভবিষ্যতে ওনাকে অবাধ্য করব না, তবে প্রমাণ এখন আপনাকে দিতে হবে। পারবে না, বরং ভবিষ্যতে দেখতে পারবে। তাছাড়া এরকম কিছু হলে আর শাস্তি বরং আপনি নিজেই হতেন দিবেন। শাহজাহান ভূঁইয়া আর কিছু জিজ্ঞেস করলেন না অভিককে, কেননা বাড়ির সকলের উদ্দেশ্যে বলল, 2 দিনের মধ্যে বিয়ের আয়োজন করো। আমি আয়োজনের কোনো প্রকার কমতি চাই না। ভাবছি আমিও বিয়েটা করে নিব। ভাবি, পাত্রী দেখা শুরু করুন তো। সাম্যের কথায় হেঁচকি উঠে যায় বিভার। সাম্য আবারও তাকে ভাবি সম্বোধন করলো। এদিকে কুসুমসহ টেবিলে সকলেই খাওয়া বাদ দিয়ে চেয়ে আছে সাম্যের দিকে। সাম্য কিছুটা ঘাবড়ে গিয়ে বলে, আশ্চর্য, এভাবে তাকিয়ে আছো কেন? যেন আমি কোনো মহাপাপ করার কথা এখানে বলে ফেলেছি। সাম্যের কথায় সকলে চোখ সরায় তার থেকে। বিভার পাশের চেয়ারে বসেছিল সুরভি, সে তার দিকে পানি এগিয়ে দেয়। অভিক খাওয়ার মনোযোগ দিয়ে বলে, তোর জন্য পাত্রী দেখতে হবে। তো আমি কি পাত্রী ছাড়া বিয়ে করব নাকি? আচ্ছা, তবে দূরে যাওয়ার কি দরকার? আমাদের আশেপাশেই তো কত ভালো মেয়ে আছে। অভিক এক পলক সাম্যের দিকে তাকালো, তারপর বলল, হ্যাঁ, তো বিয়েতে আমার ফুফাতো বোন এসেছিল না, সে তো সাম্য ভাইয়ের কথা জিজ্ঞেস করেছিল আমায়। আপনি চাইলে আমি ফুফার সাথে কথা বলতে পারি সাম্য ভাই। সকলে যেন বিস্ফোরিত নজরে তাকায় বিভার দিকে। সাম্য একবার কুসুমের দিকে দেখল, কুসুম যেন হেই জগতেই নেই। খাওয়ার প্রতি এত মনোযোগ তার, সাম্য বিরক্ত হলো। বিভা সকলের চাহনি দেখে হকচকিয়ে গিয়ে বলে, না মানে সাম্য ভাই বিয়ের কথা বলেছিল তাই বললাম। রেশমা কিন্তু মেয়ে হিসেবে ভালো। এতক্ষণে চুপচাপ বোনের পাশে বসে খাচ্ছিল শিমুল, কিন্তু এবারে বলে বসে, রেশমা আপু ঠোঁটে এক গাদা লাল লিপস্টিক লাগিয়েছিল সাম্য ভাই। শিমুলের কথায় ঠোঁট টিপে হাসে অভিক আর সাম্য। সাম্য টিপুনি কেটে বলে, কিরে শিমুল ফুল, এখন ওই মেয়েদের ঠোঁটের দিকে নজর যায় কেন তোর? হ্যাঁ, এবার সুরভি বিরক্তি গলায় বলে ওঠে, খেতে বসে তোমার এত কথা আসছে কেন সাম্য? চুপচাপ খাও না। সুরভির কথায় জবাবে সাম্য বলে, মনের মতো আদর করে কথা না বলে এখন ওই ভাবিদের মতো হিংসা করে কথা বলছো সুরভি আপু? এটা তোমার থেকে আশা করিনি। এদিকে আমাকে দেখো, একমাত্র বোন বলে তোমার হয়ে নানা ভাইয়ের মুখের ওপরে কথা বললাম। সুরভি হতাশ হয়,
সাম্যকে কিছু বলাই বৃথা। কোনো কথা থেকে কোন কথায় চলে যাচ্ছে। ইতিমধ্যে কুসুমের খাওয়া শেষ। সে নীরবে প্লেটটা নিয়ে উঠে যায়। সাম্য তার নীরবে চলে যাওয়া দেখল। খাওয়ার শেষে অভিক, সাম্য আর শিমুল তখন সোফায় বসে। বর্তমানে খাওয়ার পর্ব চলছে বড়দের। বিভা সেখানেই এক পাশে দাঁড়িয়ে। সুরভি আর কুসুমকে কোথাও দেখা যাচ্ছে না। শিমুল তখন সাম্যের ফোনে গেমস খেলছে। সাম্য তাকে বলে সুরভি আর কুসুম কি করছে সেটা দেখে আসতে। সাম্যের কথায় ফোনটা নিয়ে ছুট লাগায় শিমুল। ফিরে আসে কয়েক মুহূর্তের পরে। জানায় সুরভি আপু ছাদে আছে আর আপা নিজের ঘরে। সাম্য উঠে দাঁড়ায়। সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে অভিককেও সাথে আসতে বলে। অভিক নিজেও মুচকি হেসে সাম্যের পিছু নেয়। শিমুল দুজনে চলে যাওয়া দেখলেও কিচ্ছু বলল না। গেমস খেলায় মনোযোগ দিল। সাম্য অভিককে নিয়ে এসে থামে ছাদের সিঁড়ির কাছে। তারপর বলে, তোমার কাছে 5 মিনিট সময় আছে, জলদি কথা শেষ করে আসবি। অভিক কিছুটা অবাক হলেও হাসলো গাল ভরে। মনে মনে সেও চাইছিল সুরভির সাথে কথা বলতে, কিন্তু সকলের সামনে বলাটা সমীচীন মনে হয়নি। অভিক ঠোঁটের কোণে হাসি রেখেই বলে, তোর হাতেও 5 মিনিট সময় আছে। অভিকের কথায় হেসে ফেলে সাম্য। অভিককে সিঁড়ি দিয়ে ধাক্কা দিয়ে এগিয়ে নিজেও পিছু হাঁটা লাগায় কুসুমের রুমের দিকে। উদ্দেশ্য কুসুমকে কিছুক্ষণ জ্বালানো। সুরভি তখন নিজের হাতে লাগানো ফুল গাছ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। ফুলের বাগান করা তার শখ ছিল। সে কথা জেনে বড় মামা অনেকগুলো ফুল গাছ কিনে দিয়েছিল তাকে। সুরভি প্রথমে সেগুলোকে উঠোনের এক পাশে লাগিয়েছিল, কিন্তু সবগুলো গাছ কেমন যেন মরে গিয়েছিল। এত মন খারাপ হয়েছিল সুরভির। তার মন খারাপ দেখে মামা আবারও তাকে গাছ এনে দেয়। সাফায়েত ভাই সেগুলোকে বলেছিল ছাদের টবে লাগাতে, সেখানে রোদ পায় ভালো। তার কথা মতো সুরভি গাছগুলো ছাদেই লাগিয়েছে। সাথে নিয়েছে অনেক যত্ন। সকাল বিকাল গাছে পানি দেওয়াটা একটা নিয়ম ছিল তার। অবসরে বেশিরভাগ সময় সে কাটাতো এই গাছগুলোর সাথেই, কিন্তু এখন বাড়িতে না থাকার কারণে আর খেয়াল রাখতে পারে না সে। যদিও গাছগুলোর প্রতি অবহেলা করেনি হাসনা বেগম, মেয়ের প্রিয় গাছগুলোর দায়িত্ব নেন নিজেই। তারপর একটা সময় কুসুম আর এখন বিভা খেয়াল রাখে। ছাদে দুটো আলোকনন্দা গাছ আছে, একটা সাদা রঙের আর একটা হলুদ রঙের। হলুদ রঙের গাছটাতে একটু ফুল ফুটেছে। সূর্যের দিকে মুখ করে বাতাসে দুলছে সে। সুরভি মনে করার চেষ্টা করলো এটা কি আলোকনন্দার সৃজন। তখনই পেছন থেকে ভেসে আসে পুরুষালী এক কণ্ঠ। আপনি এই রোদে ছাদে কি করছেন সুরভি? কণ্ঠের মালিককে চিনতে ভুল করলো না সুরভি। পেছন না ঘুরেই বলল, গাছগুলো দেখতে এসেছিলাম। তুমি এখানে কি করছো? আপনাকে দেখতে এসেছি। অভিকের এমন জবাবে এক মুহূর্তের জন্য থেমে যায় সুরভি। তারপর পেছন ঘুরে তাকায় অভিকের দিকে। অভিক এক দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। অভিকের চোখে নিজের জন্য মুগ্ধতা দেখে যেন এই প্রথম খুশি হলো সুরভি, কিন্তু কথা ঘুরিয়ে জিজ্ঞেস করে, হাতে কি হয়েছে? তেমন কিছু নয়, হালকা একটু কেটেছে। হালকা একটু কাটলে এতটা ব্যান্ডেজ করা লাগে না। সুরভির কথায় চোখে হাসে অভিক। তারপর বলে, আপনার কি আমার জন্য চিন্তা হচ্ছে সুরভি? সুরভি কোনো জবাব দিল না। পেছন ঘুরে আবারও গাছ দেখায় মনোযোগী হয়। অভিক এবার এগিয়ে আসে সুরভির পেছনে দাঁড়িয়ে বলে, ধন্যবাদ সুরভি। সুরভি এত কাছ থেকে অভিকের গলা শুনে আবার পেছন ফিরে। তারপর অবাক চোখে তাকিয়ে বলে, ধন্যবাদ কেন? সুযোগ দেওয়ার জন্য। টাসমি, আমি এই সুযোগের যথাযথ ব্যবহার করব। এই ফুলটার মতো আপনাকে আগলে রাখবো, সব সময় অভিযোগ করতে দিব না। সুরভি পাশে থাকা ফুলটার দিকে তাকালো। হলুদ রঙা আলোকনন্দা ফুলটা। এই ফুলটা নষ্ট হয়ে যায় অল্প একটু আঁচেই। এটাকে খুবই নরমভাবে সামলাতে হয়। শক্ত করে আগলে ধরতে গেলেই মুচড়ে যায়। সুরভির ঠোঁটের কোণে হাসি ফোটে। অভিকের চোখের দিকে তাকিয়ে বলে, ধন্যবাদ তো আমার তোমাকে দেওয়া উচিত অভিক। অভিক ভ্রু কুঁচকে বলে, আমায় কেন? এই যে তুমি আমার এক কথাতে নিজের পরিবারকে নিয়ে চলে এসেছো, তার জন্য। কি হয়েছে জিজ্ঞেস না করে আমি ঠিক আছি কিনা জিজ্ঞেস করেছো, তার জন্য। অভিক সুরভির দিকে খানিকটা ঝুঁকে ধীর কণ্ঠে বলে, কি হয়েছে না হয়েছে সেটা নিয়ে আমার একদম ভাবতে চাই না সুরভি। আমি কেবল সামনেই যা হবে তাই নিয়ে ভাবতে চাই। আমি চাই আপনি কেবল সেটা ভাবুন, ভুলে যান পিছনে কি হয়েছে। কেবল বর্তমানে কি হচ্ছে, আপনার ভবিষ্যতে কি হবে সেটা মনে রাখুন।
সাম্য যখন কুসুমের রুমে আসে, কুসুম তখন টেবিলে থাকা বইগুলো গোছাচ্ছিল। সাফায়েত ভাইয়ের বিয়ের পর থেকেই কুসুমের পড়াশোনা ঠিকঠাক মতো হচ্ছে না, একটার পর একটা লেগেই রয়েছে। প্রথমে তার অসুস্থতা, এখন আবার সুরভি আপুর বিয়ে, এদিকে 1 মাসও নেই রমজান মাস আসার। রমজান মাসে কলেজ তো বন্ধ থাকেই, সাথে কোচিংও নাকি আগেই বন্ধ হয়ে যাবে শুনছে। তার উপর ইদানিং তার এমন মুড সুইং হচ্ছে, কোনো কিছুতেই মন লাগাতে পারছে না। নিজের উপরেই বিরক্ত বোধ করছে কুসুম। পরীক্ষার সময় এগিয়ে আসছে, কিন্তু পড়াশোনা কিছুই হচ্ছে না। মাঝে মধ্যে মনে হয় সাফায়েত ভাইয়ের দেওয়া ফোনটা তার নেওয়া উচিত হয়নি। তার মুড সুইংয়ের মূল কারণটাই এই ফোন। কই, আগে তো কখনো তার এমন হয়নি, এখন কেন হচ্ছে? সাম্য দরজায় দাঁড়িয়ে কুসুমের কার্যকলাপ দেখছিল এতক্ষণ। কুসুম একটা করে বই হাতে নিচ্ছে, কিছুক্ষণ নেড়ে চেড়ে দেখে আবারও রেখে দিচ্ছে। কুসুম একটা করে বই হাতে নিচ্ছে, কিছুক্ষণ নেড়ে চেড়ে দেখে আবারও রেখে দিচ্ছে। সাম্য এবার রুমের ভেতরে যেতে যেতে বলে, কি খবর মামাতো বোন? কুসুম বিরক্ত হলো সাম্যের কথাতে, কিন্তু মুখে কিছুই বলল না। সাম্যের সাথে কথা বলে সে মেজাজ খারাপ করতে চায় না। সাম্য কুসুমকে কিছু না বলতে দেখে পুরো কুচকে তাকায়, তারপর বলে, এই ডিমের কুসুম, কথা কেন বলছিস না? কুসুম এবার পেছন ঘুরে বিরক্ত গলায় বলে, আপনি এখানে কি করছেন? কি চাই? আমার নানা বাড়ি, আমি যেখানে ইচ্ছা যেতে পারি, তাতে তোর কি? কুসুম তাচ্ছিল্য হেসে বলে, অথচ 2 দিন আগেও সেই নানাকে দেখে আপনি সোফার পিছনে গিয়ে লুকাতেন। আজকে আসছে বড়াই করতে নানা বাড়ি। কথায় জিততে না পেরে কুসুমের চুলের বেনিতে টান লাগায় সাম্য, বলে, এত কথা কেন বলছিস তুই? হ্যাঁ, ব্যথা পাচ্ছি আমি, চুল ছাড়ুন। ছাড়বো না, কি করবি তুই? কুসুম একটুখানি ভাবলো সে কি করবে। কিছু না পেয়ে ছেলে মানুষই করে বলল, আমি ফুবুকে গিয়ে বলবো আপনার লাল লিপস্টিক দেওয়া রেশমাকে পছন্দ হয়েছে, অভিক ভাইয়ের সাথে আপনার বিয়ের ব্যবস্থাও করে ফেলতে। সাম্য কুসুমের এমন বাচ্চামোর কথাতে ফিক করে হেসে ফেলে। এক মুহূর্তের জন্য মনে হয় এটা কুসুম তো। তারপর কুসুমের দিকে বেশ খানিকটা এগিয়ে গিয়ে আস্তে করে বলে, আমি যেতে না দিলে কিভাবে যাবি? কুসুম ইতস্তত কণ্ঠে বলে, দূরে সরে দাঁড়ান। সাম্য দূরে সরল না, বরং আরেকটু কাছে গিয়ে ফিসফিসিয়ে বলল, কোনোভাবে কি রেশমাকে হিংসা হচ্ছে তোর কুসুম? আশ্চর্য, আমার কেন হিংসা হতে যাবে? সেটা তো তুই ভালোই জানিস, তোর কেন হিংসা হচ্ছে কুসুম? বাইরে থেকে শিমুলের কণ্ঠ ভেসে আসছে। সাম্যকে ডাকতে ডাকতেই এগিয়ে আসছে সে। সাম্য এক মুহূর্ত থেমে কুসুমের কানের কাছে মুখ নিয়ে বলে, রেশমাকে হিংসা করার কারণ আমি জানতে চাই কুসুম, তুই বরং বসে বসে কারণটা ভাব। এ কথা বলেই কুসুমকে ছেড়ে বাইরে বেরিয়ে যায় সাম্য। কুসুম তার যাওয়ার পানে তাকিয়ে থাকে অদ্ভুত নয়নে। তার মেজাজটা মূলত খাবার টেবিল থেকেই খারাপ হয়ে আছে। কিন্তু কি কারণে মেজাজ খারাপ সেটা তখন না বুঝলেও এখন বোধহয় খানিকটা বুঝতে পারল। কুসুমের ভাবনার মাঝেই মেসেজ নোটিফিকেশনের শব্দ হয় ফোনে। কুসুম আশপাশ চেয়ে ফোনটা পায় বালিশের কাছে। তারপর মেসেজ চেক করতেই সামনে ভেসে ওঠে, লাল লিপস্টিক দেওয়া মেয়ে আমার পছন্দ নয়, তাই শুধু শুধু মেজাজ খারাপ করার কিছুই নেই। সকালের খাওয়া দাওয়া শেষ করেই সাম্যরা সকলে চলে গিয়েছে সরকার বাড়ি। মাত্র 2 দিনের মধ্যে কিভাবে কি আয়োজন করবে তা নিয়ে বাড়ির সকলে ভাবনার শেষ নেই। বিয়েতে ছেলে পক্ষের থেকে মেয়ে পক্ষের আয়োজনটা যেন একটু বেশিই হয়ে থাকে। বিভা বসে রেডি হচ্ছিল শপিংয়ে যাবে বলে। আজকের মধ্যেই বাড়ির সকলের জন্য কেনাকাটা করতে হবে, হাতে সময় নেই। বিভা একবার নিজের ফোনটার দিকে তাকালো, মন খারাপ নিয়ে। সাফায়েতকে 2 বার কল করেছে সে, কিন্তু সাফায়েত কল রিসিভ করেনি, আর না নিজে থেকেই কল করেছে। বিভার ধারণা সাফায়েত তার ওপর রেগে আছে, নয়তো কল কেন ধরবে না। নিচ থেকে কুসুম ডেকে যাচ্ছে বিভাকে। সকলের বোধহয় তৈরি হয়ে গেছে। বিভা তাড়াহুড়ো করে সাইলেন্ট করা ফোনটা রেখেই বেরিয়ে যায় ঘর থেকে। সাথে সাথে ড্রেসিং টেবিলের ওপর রাখা ফোনটার আলো জ্বলে ওঠে। সাফায়েত কল করেছে। সন্ধ্যার শেষে রাতের সূচনা। সারাদিনের ব্যস্ততার শেষে সূর্য ক্লান্ত হয়ে পশ্চিমা আকাশে ঢলে পড়েছে। খানিক আগেই পাখিরা ফিরে গিয়েছে নিজ নিড়ে। অদ্ভুত এক নীরবতার মাঝে আকাশ সেজে উঠেছে
তার কার সাজিতে। বাতাসে শীতলতার গন্ধ, বাইরে নিস্তব্ধতা ছাড়িয়ে ভূঁইয়া বাড়ির পরিবেশ আজ আনন্দমুখর। শপিং শেষে বাড়ি ফিরতে ফিরতে আজান পড়েছে মাগরিবের। জামা কাপড় ভর্তি ব্যাগগুলো সোফার ওপর রাখা। চামেলি বেগম আর হাসনা বেগম ক্লান্ত থাকলেও হাত মুখ ধুয়ে এসেই ছুটেছেন রান্নাঘরে। আজ সন্ধ্যায় চায়ের ব্যবস্থা করা হয়নি। বাড়ির সকল পুরুষ সদস্য এক পাশে বসে আলোচনা করছে হাতে সময় নেই বলে আত্মীয়দের বাড়ি গিয়ে দাওয়াত করা হবে না। এই জন্য শাহজাহান ভূঁইয়া বড় ছেলেকে বলেছিলেন আত্মীয়দের লিস্ট করতে। তিনি নিজেই সকলকে ফোন করে দাওয়াত পৌঁছাবেন। জাহাঙ্গীর ভূঁইয়া সারা বেলা বসে খাতায় সেই সব লিস্ট করেছিলেন। সে হচ্ছে উদাসীন প্রকৃতির মানুষ, তাই এত ফোন নাম্বারগুলো জোগাড় করতে তাকে বেশ বেগ পেতে হয়েছে। জামাল ভূঁইয়াকে দায়িত্ব দেওয়া হয়েছিল ডেকোরেটর আর ক্যাটারিংয়ের লোকেদের ভাড়া করা। তিনি জানিয়েছেন কাল সকালে ডেকোরেটরের লোক চলে আসবে আর ক্যাটারিংয়ের লোকও যথাসময়ে চলে আসবে। একের পর এক নাম্বার ডায়াল করে কথা বলছেন শাহজাহান ভূঁইয়া। চোখে মুখে ব্যস্ততা থাকলেও কথা বলছেন যথেষ্ট আন্তরিকভাবে। সকলকে বারবার করে বলছেন আপনাদের আসতেই হবে। এমন সময় বিভা এলো চা নিয়ে। সকলকে চা দিয়ে গিয়ে দাঁড়ালো শিমুলের পেছনে। শিমুল তখন শপিং ব্যাগগুলোর ভেতরে উকিঝুঁকি মেরে দেখছিল তার জন্য কেনা পাঞ্জাবিটা কোন ব্যাগে রাখা। তাই খোঁজার চেষ্টা। সুরভি আপুর বিয়েতে সে পাঞ্জাবি পরবে, এটা বলতে বলতেই সারা রাস্তা গিয়েছে সে। লাল রঙের মাঝে সোনালি সুতোর হালকা কাজ করা একটা পাঞ্জাবি পছন্দ করেছে সে নিজেই। চামেলি বেগম কোনো অমত করেননি ছেলের চাওয়াতে, বরং সকলকে বলেছে যার যার পছন্দ মতো জিনিস কিনতে। কিছুক্ষণ পর কুসুম আর সুরভিও নিচে নেমে আসে। তাদের দুজনের চুলেই ভেজা দেখাচ্ছে। গোসল করে এসেছে দুজন। আজ সারাদিন এত গরম পড়েছিল, ঘেমে নিয়ে একাকার অবস্থা সবার। তাই বাড়ি এসেই ঢুকেই গিয়েছিল গোসলে। কুসুম আর বিভা মিলে একে একে ব্যাগগুলো থেকে জামা কাপড় বের করছে আর বাবা কাকাদের দেখাচ্ছে। জালাল ভূঁইয়া আর জাহাঙ্গীর ভূঁইয়া মুখে হাসি রেখে শুধু বলছেন ভালো হয়েছে, ভালো হয়েছে। কুসুম সবার কাপড়ের ব্যাগগুলো আলাদা আলাদা করে সবার হাতে দিয়ে দিল। শিমুল নিজের পাঞ্জাবিটা বারবার করে শরীরের সাথে লাগিয়ে দেখছে আর উচ্ছ্বাসে ফেটে পড়ছে। তার উচ্ছ্বাস দেখে বাড়ির প্রতিটি প্রাণ হাসি নিঃশব্দে। তারপর কুসুম হাসনা ফুপুর উদ্দেশ্যে বলে, গায়ে হলুদের জন্য তো শাড়ি কেনা হয়নি ফুপু, সেগুলোর কি হবে? তাছাড়া মেহেদি আনতে হবে, হলুদের জন্য ফুলের গয়নাও চাইতো।